এসেছি এক টানা কাটা পরিকে। অবশ্য অবশ্য সবই টাকার জন্য। আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, একটু পরেই হাজির হয়ে যাবে আপনাদের সামনে সেই টানা কাটা পরি। তুমি জাস্ট একটু সুরেশ বাবুর জন্য একটু হরিশ বাবুর কাছে একটু নাচবে গাইবে। দীপঙ্কর, তুমি কেন করছো এসব? না পাপড়া না মাইয়া, the whole thing is right. তুমি শুধু হরিশে একটু মনটা ভুলিয়ে দাও, তাইলেই হবে। তোমার সাথে নাচতে হবে। দীপঙ্কর, আমি পারবো না দীপঙ্কর, আমি পারবো না সহ্য করতে। এই রানী, আরে নাচো না, আমার শুনবো না, আমার মানতো শোনা, আমার ফুচকো শোনা, একটু নাচো না। আমি পারবো না। এই একটু নাচো না। আরে নাচো, তোমাদের পরে নেড়ানো কাজ হয়ে উঠবে। আমি পারবো না। একটু নাচো, আরে নাচো না। বলো তো। নাচো। নাচো না, সবাই একটু নাচো না। আমি পারবো না। নাচো না, নাচো না শোনা। আমি তোমার কথাই নাচি। সুরেশ বাবু, আপনি আপনি আপনার ফুলটিকে সামলান। তাহলে আমি এখন চলি। তবে সবার আগে একটা কথা বলে যাই, আরে বেশি কষ্ট দেবেন না। মেয়ে যা তো অবলা যা, আমি আমার মেয়ে মানুষের কষ্ট সহ্য করতে পারি না। বাই। সুরেশ, তুমি কি ঘন এখানে দাঁড়িয়ে থাকবা? আমি যাই, বলছিলাম কি হয়েছি, আজ আমার ভাইটা 10টার সময় এখানে আসার কথা আছে। বাস তো তুমি রাত 10টায় ও ব্লুস্টার হোটেলে নিয়ে চলে এসো। আমি তখন ওর শুটিং এর ডেট পেয়ে জানিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ। চলে পড়েছি। সবাই চলে গেছে। ঘরে ঘরে শুধু তুমি আর আমি আর তুমি। আও খেলে যাও। আমার কোনো ক্ষতি করবেন না। আমার ছেড়ে দিন হইছি। আমার এত সর্বনাশ আপনি করবেন না, না আমার একদম পছন্দ না। না বাস তোমার একদম পছন্দ না। পিস্তলের কথা বলছো তো? अरे डलेन, अरे बुझते तो पाछो, हमें इतना बड़ा व्यवसायी आची, अभी हमें फिल्म प्रोड्यूसर भी बनी है जी, इसलिए हमारे बहुत सारे दुश्मन भी आ सकते हैं। वो दुश्मन देखे सजा देगा तुमने, हमें तो लोडेड पिस्तौल हमारे काছে রাখি। तुम्हारा डरने का जरूरत नहीं, तुम तो हमारा दुश्मन ना बचो, तुम तो मेरा दिल की धड़कन हो। क्यों इतना डर, क्यों डर बचो? নাটকটা আমায় করতে হবে, কারণ এই পিস্তলটা আমার খুব প্রয়োজন। তাই তো हाँ घंटा गाओ আমার দিলে আমার দিলে লিখে যাব জানি না সে আমার প্যারি লাল রে, প্যারি লাল রে।
তবে হাটা 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 সদা আগে কথা দিলকে লাগি করবে ভাবে আরে রাজা আমি তো সেই মানরে আমি তো সেই মানরে আমি তো প্যার লাগে রে আমি তো প্যার লাগে রে তুমি কি করবে हाँ ठीक है निश्चय देवे तुम्हें हमारे इतना सुंदर गाना सुना ले नाच दिखा ले हमें तुम्हारे को निश्चय रखबे हाँ इसको तो जरूर देवे लेकिन उसी के पहले पूरा अंदर मन से जाए हम पूरा बात में सुने ठीक है हम तो सुने लिए जी आओ पूरा बात करें ঠিকই বলছি শেষ ওই মেয়েটির ভেট দিয়ে ওরা জোর তোকে রাজি করেছি চল আর বিয়েটা করে শিগগিরই শুভ কাজটা সেরে আসি চল না একটা মেয়ের আত্মসম্মান খুইয়ে আমি মেয়ের সঙ্গে জানতে পারবো না আমার নিজেকে অপরাধী মনে হবে দাদা জীবনে বড় হতে গেলে কত দুচোখে কাটিয়ে তুলতে হয় এই সুবর্ণ সুযোগটা তুই ছাড়িস না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড तुम हमारा दिल एकदम खुश करिए दिएছো इसीलिए আমি তোমাকে আমার পিস্তল দিয়ে দিলাম लो पिस्तल लो और क्या चाहिए बोलो ना का जा जो चाहिए हम তোমাকে सब दिबे क्या चाहिए बोलो আমাকে আমাকে একটা বিষ দিতে পারবে प्लीज হ্যাঁ মানছি এই বিষ কি আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই বলুন না পারবে পারবে না আমাকে একটুখানি বিষ দিতে জয় সিয়ারাম সারা পুরো বাংলা সিনেমার ডায়লগ ছাড়ছিলা আমি তোমাকে বিষ দিবে আর তুমি আমায় পাঁচ দিবে আমি ফেসে যাবে না তুমি আমায় বুদ্ধু মনে করেছো তুমি আমায় বুদ্ধু মনে করেছো তুমি আমার সাথে কাজ করো আমি তোমাকে রানী মাফে করবো আমি তোমাকে রানী আসবো বলেছি সুরেশ আরে সুরেশ আমি খুব খুশি হয়েছে তুমি একদম পুরা চিড়িয়া এনেছো না আমি পুরা খসে গেছি তো বলছি সুরেশ তোমার ভাইয়ের কি খবর হ্যাঁ বাইরে অপেক্ষা করছি ओ अच्छा तो उसको बोल दीजिए कि अगले महीना पहला वीक में ना हमारा सिनेमा का शूटिंग हो ठीक है उसमें ये हमें तो बता दीजिए हमें पूरा व्यवस्था করে দিব ঠিক আছে ওকে চান্স দিব আমার খুব জরুরি কাম আছে আমি এখন আসি ডার্লিং তোমার বাকি জরুরি কাজের চেয়ে আমার নিজের জরুরি কাজটা আগে তুমি মিটিয়ে দিয়ে যাও क्या जरूरी काम আমার আমার ইজ্জতের দাম लक्ष्मी का कल्ला है हमें तो क्या दिखाई हो
মরে গিয়ে তোমাকে এভাবে বেঁচে যেতে দেবো না। শয়তান দীপঙ্করের সঙ্গে হাত মিলিয়ে তুমি বীরেশ্বর বাবুর সার কারখানায় লক্ষ লক্ষ টাকা লরির সার পাচার করেছো। একটা এনি কস্ট তোমাকে তোমার প্রাপ্য শাস্তি আমাকে দিতেই হবে। তার আগে বীরেশ্বর মুখার্জির মেয়ে তার প্রাপ্য শাস্তি মিটিয়ে দিয়ে যান দারোগাটা। মেয়ে? তুমি আপনি বীরেশ্বর মুখার্জির মেয়ে? হ্যাঁ স্যার। আমি তো তোকে জানতাম না ওর সত্যকারের পরিচয়। শুধুমাত্র দীপঙ্কর বাবুর শয়তানিকে ভুলে শয়তান শয়তান দীপঙ্করদের মতো এই দেশটা আজ ভরে গেছে। সুযোগ সুফলা শস্য সংগ্রাম ভারতবর্ষ আর দীপঙ্করদের মতো শয়তানদের জন্য জীবন্ত নরক হয়ে গেছে। আবেগে এই দীপঙ্কর আর হরিশকে লকাপে তুলি, তারপর আমি তোমাকে থানায় নিয়ে যাব বোন। কারো ইজ্জতের বিনিময়ে আমি নিজেকে শিল্পী বানাতে পারবো না। কি? এই কালো মুখকে আমি আর কাউকে দেখাবো না। চাই, আমি চাই আমার এই তোদের পবিত্র পথ থেকে সরে আসতে। তাই তাই আমার কাছে এই পিস্তল। দাদা, আমার জন্য কিচ্ছু ভাবিস না রে দাদা। ওই দীপঙ্কর আমাকে একেবারে নষ্ট করে দিয়েছে আর বাবাকে ওর পথে নামিয়েছে। যদি পারিস বাবার পাশে গিয়ে দাঁড়া দাদা। আমি আমার মাকে ফিরে দিয়েছি। হ্যাঁ, মাকে ছিল অপেক্ষা করছে। হ্যাঁ, তোর বৌদি বলছি ছিল আমি তোমার কাছে বাড়িতে নিয়ে যাবো। রানী কথা বল না, রানী কথা বল। রাজা, রানী ঠিক আছে তো? করবেন না, চলুন। আপনার ছেলের হয়তো খেতে রাত হতে পারে, আপনি খেয়ে নেবেন। চলুন। আসলে আমার মনে এত আনন্দ হয়েছে না যে মনের খিদে পেটের খিদেকে ম্লান করে দিয়েছে। কিন্তু মঙ্গল অবনী এদেরকে কেন দেখতে পাচ্ছি না? এরা কোথায় গেল? কোথায় আর যাবো গিন্নিমা, গিয়েছিলাম মুখার্জি বাড়ির ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগানোর জন্য স্যারকে বাড়িতে নিয়ে আসতে। অবনী? ওই মুখার্জি পরিবারের হলার আগে এক সুখে কাটার জন্য রাতের অন্ধকারে ওই মুখার্জি বাড়ির
শ্রেষ্ঠ সম্পর্কে নিয়ে এসেছি স্যারকে। কি বলছো তুমি? কোথায় তোমার স্যার? তোমাদের সবার কাছে ক্ষমা চাওয়ার জন্য মাথা হেট করে দূরে দাঁড়িয়ে আছি শান্তিলতা। তবে এবার আমি শুরু করব আমার নতুন অধ্যায়। নতুন অধ্যায় মানে? আমি আমি যখন অবনী আর মঙ্গলের মুখে সুরেশের কথা শুনলাম শান্তিলতা, তখনই বুঝতে পারলাম সুরেশই আমার প্রথম পক্ষের সন্তান। বাবা, হ্যাঁ মা, তোমরা কেউ জানো না মা, আসলে সুরেশের তখন 10 বছর বয়স। তখন আমি একটা বন্ধুর বিয়েতে গিয়েছিলাম একটা জায়গায়, আর সেই রাত্রে দুর্ঘটনায় আমার বন্ধু মারা যায়। আর মানবিকতার খাতিরে লগ্ন দশটার হাত থেকে বাঁচাতে আমি আমি শান্তিলতাকে বিয়ে করতে দ্বিতীয়বার বাধ্য হই। কিন্তু কিন্তু সুরেশের মা আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঘটনাটা শোনা মাত্র আমার একটা ছবি আর সুরেশের হাত ধরে ওখান থেকে কোথায় যেন হারিয়ে যায়। তারপরে জানো, আমি অনেক চেষ্টা করেছি শান্তিলতা, তুমি তো সবই জানো, কিন্তু ওদের আমি কোথাও বলতে পারিনি শান্তিলতা। কিন্তু জানো, আজকের এই ঘটনাটা শোনার পর না আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে। কারণ কারণ আমি আজকে যে বুঝতে পেরেছি এত দিনে তুমি সত্যিকারের মানুষ হয়েছো। তাই তো তোমার স্ত্রী বলে ভাবতে আমার নিজেকে ভীষণ গর্ব হচ্ছে গো, গর্ব হচ্ছে। শান্তি, আমার দাদু ভাই কোথায়? বৌমা কোথায় দাদু ভাই? রাত হয়েছে তো, সে ঘুমিয়ে পড়েছে। আপনি এসেছেন শুনলে সে খুব খুশি হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তবে ডাকো তাকে, ডাকো, একটু আশীর্বাদ করি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, রাত অনেক হয়েছে, তাহলে সকালে না হয় দিনের আলোতেই ওকে আশীর্বাদ করা যাবে। জানো জানো শান্তি, ওই দাদু ভাইকে দেখবো বলে আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে যে ভেতরে ওই প্লাস্টিকের আগুনটাও যেন আমার নিভে যাচ্ছে। মানুষকে ভালোবাসায় যত আনন্দ, তাই তো বোধহয় কবিগুরু লিখে দিয়েছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমার খুব ভালো লাগছে গো, তোমাকে এভাবে দেখে আমার ভীষণ ভালো লাগছে। গর্বে আমার বুকটা ফুলে উঠছে। কিন্তু শান্তি, ওই সকালে উঠে দাদু ভাই যদি আবার ওর পিসিমণিকে দেখতে চায়, মানে সবাই তো আছে এখানে, তাহলে একটা কাজ করো, এই অবনী, ভাই শোনো, তুমি আমার ভাইয়ের মতো। অবনী, একদিন ওই দীপঙ্করের কথায় তোমাকে আমি চোরের অপবাদ দিকে এবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি জানি অবনী, চুরির মতো জঘন্য কাজ তুমি করতে পারো না অবনী। আমি ভীষণ ভুল করেছি ভাই, তুমি আমাকে ক্ষমা করো অবনী। কিন্তু আজ আমি বীরেশ্বর মুখার্জি বলছি অবনী, আমার কথা তোমাকে রাখতেই হবে। আমার কথা রাখার জন্য তোমাকে একবার চুরি করতে হবে অবনী। স্যার, আপনি কি বলছেন? ঠিকই বলছি অবনী। তাহলে সকালে যদি দাদু ভাই আর রানী পিসিকে দেখতে চাই, তাই দাদু ভাই ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে ওই দীপঙ্করের চক্রব্যূহ থেকে রানীকে চুরি করে আনতে হবে অবনী। পারবে কি না অবনী বলো? পারবো স্যার, পারবো, আমি নিশ্চয়ই পারবো। নিশ্চয়ই তোমাকে পারতেই হবে অবনী, তোমাকে পারতেই হবে। তুমি তুমি রানীকে নিয়ে এসো অবনী, যাও। আমার ভীষণ মনে পড়ছে। রানী এলে আমাদের সব সংসারটা সোনার সংসার হয়ে যাবে। রানী এক্ষুনি আসবে, তুমি দেখো অবনী নিয়ে আসবে। হ্যাঁ, রাজা আশীর্বাদ নিয়ে গেছে। রানীকে নিয়ে আসার জন্য রাজা আশীর্বাদ নিয়ে গেছে। সে রানীকে নিয়ে আসবেই তো, সে রানীকে নিয়ে আসবে। বাহ। রাজা বলে কত আনন্দের দিন। আর যেতে হবে না, রানীকে আমি নিজেই নিয়ে এসেছি। কি হয়েছে? কি হয়েছে? আমার রানীমা কি হয়েছে? কি গো? তুমি চুপ করে আছো কেন? বলো না রানী, কি হয়েছে? কি হয়েছে গো? রাজা, রাজা কথা বলছিস না কেন? রানীর কি হয়েছে? ও চুপ করে আছে কেন? বল। আমার সঙ্গে রানী কথা বলছি না কেন? রাজা, কথাও বলবে না বাবা? কি? এই মায়ার বাঁধন ছেড়ে রানী চিরদিনের মতো চলে গেছে। তুই কি বলছিস? কি আজে বাজে কথা
স্বপ্ন দেখেছিলাম বাবা, তুমি এলে কিন্তু বড় দেরি করে এলে বাবা, বড় দেরি করে এলে। তোমার বাবা তোমার জামাই ওই দীপঙ্কর তোমার স্বপ্নের জালগুলোকে ছিঁড়ে টুকরো করে দিয়েছে বাবা। ওই দীপঙ্কর দিনের পর দিন রানীকে ব্যবহার করেছে, রানীকে দিয়ে খারাপ কাজ করে। আর সেই নোংরা কাজের সাক্ষী সাক্ষী এই আমি দাদা ছোট্ট বোনটাকে আমি বাঁচাতে পারলাম না। আমি অসহায়ের মধ্যে দাঁড়িয়ে থাকবে, আমি বাঁচাতে পারলাম না বাবা। শাস্তি কিন্তু দীপঙ্করকে দিতেই হবে বাবা। আমি রাজা মুখার্জি শপথ নিয়ে বলছি, আমি আমার ছোট্ট বোনের রক্তের শপথ নিয়ে বলছি, আমি ওকে ধ্বংস করবো, আমি ওকে ধ্বংস করবো। আমি বিদ্রোহী হবো, আমি জানি অবসান বন্ধন রোল আকাশে বাতাসে চলিবে না, অত্যাচারীর কর্ম দিবার লড়িবে না। আমি বিদ্রোহী হবো ক্লান্ত, আমি সেই ভীম হবো শান্ত, আমি সেই ভীম হবো শান্ত। রাজাকে হারিয়েছি, বীরেশ্বর মুখার্জিকে করেছি এরপর আমার টার্গেট ফিল্ম স্টার সুরেশ কুমার। ওই সুরেশ কুমার হচ্ছে আসল ছেলে। কি বলছিস তোর এই কথা কি সত্যি? কথা বলতে মিথ্যা হয় না। আসলে ওখানে খবর শুনেছি ছোটো ওই রাজাকে এতদিন ধরে আশ্রয় দিচ্ছে, সেই বিখ্যাত প্রেমিকা সুরেশ কুমার ওই ছেলে। তুই কি বলছিস? একটু মেঘ না চাইতেই চলবে তো সাবাস, তুই আজ আমাকে যা খবর শোনালি। একটা কথা বলছি, একটা কথা কিন্তু কিছুদিন ধরে ভেবে পাচ্ছি না। ওই আপনার বাবার অরণ্য চ্যাটার্জি তো প্রচুর টাকা, কিন্তু ওই সব টাকা আত্মসাৎ করে আপনি মুখার্জি বাবুর সর্বনাশ ডেকে আনলেন, জানো? মোটু আমার আসল ইতিহাসটা কেউ জানে না। আরে হ্যাঁ, আমি দীপঙ্কর চ্যাটার্জি নই, আমি হলাম বিখ্যাত ড্রাগ মাফিয়া চন্দন মিশ্রা। ঠিক বলছিলে? তখন আমি দিল্লিতে একটা ড্রাগ মাফ কাণ্ডে আমি জড়িয়ে পড়েছি, বুঝলি? ওই অরিন্দম চ্যাটার্জির ছেলে দীপঙ্কর চ্যাটার্জি তখন দিল্লিতে পড়াশোনা করে। আর তোমার বাবা মা কাজ করতো ওই বীরেশ্বর মুখার্জির বাড়িতে, একটা ঝিয়ের কাজ করতো। আর বাবা তো ছোটবেলায় মারা গেছে। 10 টাকা চুরির অপরাধে ওই বীরেশ্বর মুখার্জি আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। লজ্জায় ঘৃণায় আবার মাটা সারা আত্মহত্যা করে, জানিস? প্রতিশোধের আগুন আমার ভেতর জ্বলে ওঠে, আমি সারা অন্ধকার চক্র মিশে যাই। প্রথমে চুরি, ছিনতাই, পকেট মার, ব্যাংক ডাকাতি, তারপর সারা ড্রাগ। তখন আমি দিল্লিতে ড্রাগ মাফিয়ার কাণ্ডে আমি জড়িয়ে গেছি। হঠাৎ ছাড়া আমার হাতে খুন হয় একটা দিল্লির উচ্চপদস্থ অফিসার। সে আজকে দিল্লি পুলিশ আমাকে 4 দিন খুঁজে বেড়াচ্ছে। আমি ছুটছি, আমার পিছনে ছুটছি। হঠাৎ আমি সারা কাশির গিয়ে দেখছি একটা রুমে ছেলে আসে।
বললাম বুঝলিটা জানতে পারলাম ওর নাম হচ্ছে দীপঙ্কর চ্যাটার্জি। বাবা ওর নাম চ্যাটার্জি। সারা মাথায় একটা বুদ্ধি ফেলে এলো। আমি ওই দীপঙ্কর চ্যাটার্জি ছদ্মবেশে চলে এলাম এখানে। অরিন্দম চ্যাটার্জি ছেলে হয়ে আমি চলে এসেছি। সিনেমার গল্প শুনে কালুয়া রামুকে যে পাঠিয়েছিলাম কালকে ধরে আনতে তার কি হলো? ওদেরকে ধরে নিয়ে এসেছিস? হ্যাঁ ধরে এসেছি। বাহ ভেরি গুড ভেরি গুড। এই নে মোটু তোর পাওনা টাকাটা তুই রাখ। আমার কথা হয়েছিল 50% 50% আমার কথা ছিল। 50% না দিলে আমি কিন্তু তোমার সব রকম কাজ করে দেবো। তাই সব হাস করবি তাই তো? সব হাস করবি হাস করবি বাবু, সব হাস করবি। আমি শালা চা খারামির বাচ্চা বুঝলে? আমার উপর উঠতে যাস নইলে শালা চাকে খালাস হয়ে যাবে বে। ভুল হয়ে গেছে ওস্তাদ, ক্ষমা করে দিও। এনেছিস? আরে মুখে ভাঙনটা একটু খুলে দে। আমি আমার মেয়েদের কষ্ট সহ্য করতে পারি না, একটু খুলে দে। দিচ্ছি দিচ্ছি দাদা দিচ্ছি। আমার শ্বশুরমশাই সর্বস্ব সম্পত্তি দুঃখ চাকরিটা একবার নিয়ে গিয়েছে। আমাকে কেন এখানে ধরে নিয়ে এসেছে? দুটো কারণে। আপনার শ্বশুর আমাকে যা দিয়েছিল, যে দলিলটা দিয়েছিল সেটা চাই। তোমার শ্বশুর মশাইকে বলো আমাকে যেন আসল দলিলটা দেয়। নইলে তোর এই দেহ তোর তোর মনে বলবে ছেড়ে দাও। আরে তোমরা নতুন কিছু বলতে পারো না? নতুন কিছু বলতে পারো না এতটাই? আরে আরে বলতে তো পারো। এটা আমাকে ধরে আমাকে আমি আমার মানে এক সমস্যা। আমি না মেয়েদের উপর উপায় করতে পারি না। ঠিক এমনি করে একদিন তোর কাছে আমি অনুরোধ করে বলেছিলাম যে রাজার পদ থেকে সরে যা। তুই সরেছিলি? সরিসনি। ঠিক এমনি করেই আমি তোর কাছে অনুরোধ করে বলেছিলাম, তুই আমার কথা শুনিসনি। তুই রাজার পদ থেকে তুই সরে দাঁড়াসনি। তাই আজ আমি তোর কেড়ে নেব লজ্জা। আর কায়দা করার চেষ্টা করলে আমি তোমাদের জানে মেরে ফেলবো। আসল দলিলটা কোথায় গিয়ে সর্বপ্রথম? আসল দলিল আসল মালিকের কাছে আছে দীপঙ্কর। তার আগে আমার বউকে করে দিই। তোর বউ? এটা এটা কোনো কাজ না। আগে আসল দলিলটা দিয়ে নে।
আমার ফোনটা সরে গেছে ওরে বাবা, কি বিপদ! পুলিশ! পুলিশ! আমার ছেলেরা যেমন তোমার দাদাকে উচিত শিক্ষা দিয়েছে তেমনি তোমাকে উচিত শিক্ষা দেবে আমার বৌমা। বৌমা ভারতের চুড়ে আমি পারবো না বাবা, আমি পারবো না। পারতে হবে, পারতে হবে, তোমার বৌমা পারতে হবে। এই এই নারী শক্তি আজকে জেগে উঠেছে, তোমার থেকে পারতেই হবে। ঠিক বলেছেন বাবা, এই শয়তানির জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে। একে আমি সহজে ছেড়ে দেবো না। ওটাকে মারবেন না, ওই শয়তানটা পাখি নিচে দাদা নয়, মর্দ। আসল দীপঙ্করকে খুন করে ও সবার সাথে প্রতারণা করেছে। কি বলে তুই? হ্যাঁ হ্যাঁ, পাখিকে আমি সত্যি কথা বলছি। আমি নিজের হাতে তোমার বাবাকে খুন করেছি। তুই শয়তান! আমি তোকে ছাড়বো না। আইনকে নিজের পথে চলতে দিন। সত্য পাগলা? না, উনি সত্য পাগলা নন। আইনের স্বার্থে উনি কখনো পাগলা সেজে পার্কে ঘুরে বেড়িয়েছেন, কখনো রাস্তায় ঘুরে বেড়িয়েছেন, কখনো আবার চোর সেজে চুরি করেছেন। ওনার জন্য আমরা কুখ্যাত ব্ল্যাক মার্কেটার হরিসাগর আলের সন্ধান পেয়েছি। উনি সিআইডি ডিপার্টমেন্টের অফিসার এস.কে. শ্রীবাস্তব। আপনার ডিউটি অফিসার? হ্যাঁ, আমার ডিউটি। দিল্লিতে পদস্থ অফিসার এবং ছাত্র দীপঙ্করকে খুন করে এবং তারপরে এখানে এসে নানা দুর্নীতিমূলক কাজ করে উনি ভেবেছিলেন পার পেয়ে যাবেন। মিস্টার চন্দন মিশ্র, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এনিওয়ে, তোমার আশীর্বাদ আমাদেরকে একদম আগিয়ে রেখেছে মা। আমি সবাই তোর চোখের সামনে এই মালটাকে গাড়িতে ওঠাও, আমি গাড়ি দিয়ে ওয়েট করছি। শান্তিলতা, আজকে এই মিলন ক্ষেত্র যে তৈরি হয়েছে, সেই মিলন ক্ষেত্রে তুমি জানো এই পাখি দীপঙ্করের আসল মন নয়। তবে? তাই তো আমার এই ছোট বৌমা আর ছোট ছেলে, আর এদিকে এসো পাখি, তোমার সঙ্গে আমি সুরেশের বিয়ে দিয়ে তোমাকে বড় বউ। রাজা তোমাকে আমি ছাড়বো না। কিন্তু পাপকে নিশ্চিহ্ন করতে গিয়ে আপনিও যে পাপী হয়ে গেলেন রাজা। রাজা, ছোট বৌমা, বড় বৌমা, সুরেশ, তোমরা আমার কাছে এসো। আমি তোমাদের নিয়ে এটাই
গধূলি বেলা